আমার তোমাকে অনেক কিছু বলার আছে। তুমি কি চাও আমি সেই কথাগুলো না বলতে পেরে সারা রাত ছটফট করি, তোমাকে কাছে না পেয়ে আমার রাতের ঘুম হারাম হোক? আশির বুকটা যেন সজোরে এক খামচি মারল শেহজাদের কথায়। যে ড্রিম ড্রিম শব্দটা তোলপাড় চালাচ্ছে সেখানে, সেটা শেহজাদ শুনলে কি হতো? কানে তালা লেগে যেত নিশ্চয়ই ওনার। পেলব গতরখানা গত রাতের কথা ভাবতেই কেঁপে কেঁপে উঠল ওর। আশি এবারও না বলার ফুসরুটুকু পেল না। তার আগেই ধরে থাকা হাতে টান পড়ল ওর। শেহজাদ লম্বা কদম ফেলে আরশিকে নিয়ে বেরিয়ে গেল রুম থেকে। পিছে ফেলে গেল মরিয়ম আর যারাকে। ওরা বেরিয়ে যেতেই অট্টহাসিতে ফেটে পড়ল মামে। মরিয়মেরা হাসতে হাসতে চোখের কোণে জল জমল। এমনই তো চেয়েছিল সে তার সংসারটা। এমন পাগল থাকুক ছেলে মেয়ে দুটো, দুজন দুজনার। আর কিচ্ছুটি চায় না তার, কিচ্ছুটি না। শেহজাদের বড্ড তারা তার হাঁটার গতিতে। আশি পা ফেলাতে হিমশিম খেল। যেতে যেতে কয়েকবার উদ্ধাসে শুধালো, আস্তে হাঁটুন, দৌড়চ্ছেন কেন? আপনার কি ট্রেন ছেড়ে দিয়েছে, নাকি চুলোয় অমলেট ফেলে এসছেন আর সেটা পুড়ে যাচ্ছে বলে আমাকে সহ এভাবে ছুটছেন? আহ! শেহজাদ থেমে গেল হুট করে। হাঁটার বিরতি পেয়ে এতক্ষণে যেন দম ফেলতে পারল আশি। হাঁটুতে হাত রেখে হাঁপ ছাড়তে না ছাড়তেই আরেক দফা পৃথিবীটা দুলে উঠল ওর। পা দুটো ভাসলো হাওয়ায়। নিজেকে সামলাতে যখন শেহজাদের গলা জড়িয়ে ধরলো তখন বুঝলো মানুষটা কোলে তুলে নিয়েছে তাকে। আরশি শেহজাদের মুখের দিকে তাকিয়ে থেকেই বিহ্বলতায় পলক ঝাপটায়। বিস্ময়ে কথা বন্ধ হয়ে আসে মেয়েটার। হুঁশে ফিরতেই ছটফটিয়ে উঠে সে, কণ্ঠ নামিয়ে ব্যগ্র হয়ে বলে, আপনি কি পাগল? তখনও ভাবে হাত ধরে টেনে নিয়ে এলেন, এখন কোলে তুলে নিলেন। আপনার কি মনে হয় বাড়িতে শুধু আমি আর আপনি আছি? তাহলে আর কে কে আছে? ও ঘরে মনি আছে, আয়ান ভাই এসছে, বাবাও তো তার ঘরে গিয়েছে। কেউ হুট করে বেরিয়ে আমাদের এভাবে দেখে ফেললে কি হবে ভেবেছেন একবারও? তোমাকে ছাড়া এই মুহূর্তে অন্য কিছু ভাবতে পারছি না আরশি। না কাউকে দেখছি। ইটস ফিল লাইক আই এম বিং হ্যালোসিনেটেড বাই ইয়োর লাভ। ট্রাস্ট মি, স্নোফ্ল্যাক। আই ক্যান ইভেন থিঙ্ক স্ট্রেইট। আই এম নট থিঙ্কিং স্ট্রেইট। কারণ এই মুহূর্তে তোমাকে আমার ভীষণ আদর করতে ইচ্ছে হচ্ছে। যেমন আদরে তোমার কান্না পাই, তেমন আদর। আর সে থমকালো। থতমত খেয়ে এক ধ্যানে তাকিয়ে রইল মানুষটার মুখের দিকে। শেহজাদের এমন কথাগুলো হঠাৎ হঠাৎ এমন আশাতীত মনে হয় কেন তার? মানুষটা ওকে এত ভালোবাসলে ভালোবাসাও যদি লজ্জা পেয়ে ফুরিয়ে যায় তখন কি হবে? ধীরে ধীরে চিবুক নামিয়ে বুকে ঠেকালো আরশি। ক্ষীণ স্বরে বলে উঠল, নামান আমাকে, এক্ষুনি নামাবেন। বেখেয়ালে আরশির হাত আগলা হচ্ছিল। টের পেয়ে নিজেই এক হাতে আরশির হাত দুটো গলার দুপাশে ফের জড়িয়ে নেয় শেহজাদ। আগের মতোই খাদে নামানো স্বরে বলল, চুপ, একদম চুপ। আরশি চুপ করে না। শেহজাদ পা বাড়ালেই অস্পষ্টে বলে উঠল, কেন জ্বালাচ্ছেন আমাকে এত? ভাববেন না আমি ছেড়ে দিব আপনাকে। সব কিন্তু কাউন্ট করে রাখছি, তারপর একদিন সব সুদে আসলে। শোধ তুলবে? আরশি বাচ্চাদের মতো মাথা নাড়ল দুপাশে। ফিরিয়ে দিব। আপনি আমাকে যত জ্বালাবেন তার দ্বিগুণ করে ফিরিয়ে দিব আপনাকে। এমন ভাবে ফেরাবো যেন আমাকে দেখলেই আপনি পালিয়ে বেড়ান সব সময়। পালাবো কেন? আপনি যেমন সবার সামনে আমাকে লজ্জায় ফেলে দেন, আমি যদি তেমন সবার সামনে আপনাকে লজ্জা দিয়ে ফেলি, এই ভয় পালাবেন। আরশির কথার পিঠে গম্ভীর হতে গিয়েও হেসে ফেলল শেহজাদ। সেই হাসির দু চোখ ভরা প্রশ্ন নিয়ে দেখে গেল আরশি, অথচ গলার স্বর রুদ্ধ। মুখ ফুটে বলতে পারল না। কেন হাসছেন আপনি? আমি কি হাসির কিছু বলেছি? যেন মানুষটার এমন করে হাসলেই ওর কথা বন্ধ হয়ে যাচ্ছে যুগ যুগ ধরে। কি আশ্চর্য! শেহজাদ আরশিকে কোলে নিয়ে ঢুকলো রুমের ভেতর। পেছন থেকে পায়ের হালকা ধাক্কায় সশব্দে বন্ধ হয়ে গেল দরজাটা। সাথে সাথে মুখ নামিয়ে ফেলল আরশি। এত ভয় লাগে কেন যখন শেহজাদ এভাবে ডোর দেয়? এত উচ্চাটন বা কেন হয় বুকের ভেতর? গলা শুকিয়ে
সাহারা হতেই শেহজাদ বসলো বিছানায়, আরশিকে বসালো নিজের অরুর উপর। লজ্জায় মিশে যাওয়া মেয়েটার আনত মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল অনন্ত সময় ধরে। কোনো তাড়াহুড়া নেই, কোনো জবরদস্তি নেই, শুধু চোখের তৃষ্ণা মিটিয়ে শেহজাদ দেখে গেল তার লাশবন্দিকে, তার প্রিয়দর্শনীকে। আরশি একবার চোখ তুলল, শেহজাদকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আবার ঝট করে নামিয়ে ফেললো চোখ জোড়া। আপনি ওভাবে তাকাবেন না। কেন তাকাবো না? আমার দম বন্ধ হয়ে আসে, মাথা কাজ করা বন্ধ করে দেয়। মনে হয় এই বুঝি নিউরনগুলোতে জট বেঁধে গেল, এই বুঝি আমি মরে গেলাম। আমি তাকিয়ে থাকলেই তুমি মরে যাও। আশির দৃষ্টি নামিয়ে রেখেই মাথা দোলালো ওপর নিচ। শেহজাদের অধর পুট এক পাশে সরে এলো তার লাজবতীর পানি চেয়ে। তারপর আচমকাই মুখ বাড়িয়ে ঠোঁট ছোঁয়ালো মেয়েটার মমের মতো গলায়। উত্তপ্ত ঠোঁট জোড়া আরশির গলার সাথে মিশিয়ে রেখেই শুধালো, আর কখন কখন মরে যাও তুমি? আমি বলতে পারবো না। মা আর রুষা অপেক্ষা করছেন না তোমার জন্য? উত্তর না দিলে আজকে ছুটি নেই তোমার। রাত জেকে বসেছে নিউ ইয়র্কের আকাশে, বেড়েছে দমকা হাওয়া। গরমকালের হুট হাট আকাশ ভেঙে বৃষ্টি নামার রীতি দেশের বাইরেও তাহলে এক। আয়ান বিশাল জানালার সামনে দাঁড়িয়ে ছোট করে শ্বাস ফেলল। হাতে ধরে রাখা ফোনের জলজল স্ক্রিনে ভাসছে যারার মেসেঞ্জার। সেই কখন থেকে সে হাজার খানেক টেক্সট করে ফেলেছে মেয়েটাকে রুমের বাইরে আসতে বলে, এখনো একটা মেসেজও সিন করলো না যারা। মেঘেদের মন খারাপ হলে আকাশের যেমন বুক ভারী হয়, আয়ানেরও তেমন বুক ভারী হয়ে গেল। কথা না হোক, শ্বশুরের হাতে বলি হওয়ার আগে বউয়ের মুখটা তো অন্তত পেত সে। মেহমেদ হাসান মানুষ ভালো, তবে আয়ানকে আজকে যেন সহ্যই করতে পারছেন না তিনি। বিশেষ করে যারাই যে রুষা, এটা জানার পর থেকে তার এই ভ্রু কুঁচকে রাখার বাতিকটা বেড়েছে। আয়ানকে যে মানুষটা সব সময় ইয়াং ম্যান বলে ডাকতো, সে যেন আজ তাকে শুট করে দিতে পারলে বাঁচে। পুলিশ হলেও গায়ে কাটা দিয়ে উঠল আয়ানের। মনের অলিতে গলিতে ঘুরল গা সমসম অনুভূতিরা। ঠিক তখনই দরজা ঠেলে ভেতরে ঢুকলেন মেহমেদ। মুখটা এমন যেন মাত্রই তাকে কেউ বোরহানির নাম করে করলার জুস খাইয়ে দিয়েছে। কপালে ভাঁজ ফেলে সে আয়ানের দিকে তাকাতেই ঘাবড়ে গেল বেচারা। মাথা নিচু করে ফেলল সঙ্গে সঙ্গে। যত যাই হোক, এখন এই রঘু ডাকাত টাইপের চেহারা বানিয়ে রাখা মানুষটা যারার বাবা। শ্বশুরকে না পটাতে পারলে বউ হাতছাড়া হয়ে যাবে। এ যেন পুলিশের ট্রেনিং এর চাইতেও কঠিন যুদ্ধ। মেহমেদ ভারী গলায় শুধালেন, এত ঘামছো কেন? ঘরের ওয়ার কন্ডিশনে সমস্যা নাকি? আমাকে তোমার বাঘ ভাল্লুক মনে হচ্ছে? কাছে এসে আমার পাশে বসো, তোমাকে আমার কিছু জিজ্ঞেস করার আছে। আয়ান সত্যি সত্যি ঘামছিল। কপালে হাত দিতেই বুঝলো তার হাতের তালু অবধি ঘেমে নিয়ে অস্থির অবস্থা। আয়ান সেসব গুরুত্ব না দিয়ে মেহমেদের পাশে গিয়ে শটান হয়ে দাঁড়ালো। বসলো না। পাশে বসলে উনি যদি বলে বসেন, শ্বশুরকে অসম্মান করেছো, তোমাদের বিয়ে ক্যান্সেল। আয়ানকে বুক টান টান করে দাঁড়িয়ে থাকতে দেখে মেহমেদ তাচ্ছিল্যের সাথে বলে উঠলেন, এখন এত সম্মান দেখিয়ে লাভ আছে? তখন তো ঠিকই চোখ মেরেছিলে আমাকে, মনে নেই সে কথা? আমি আসলে বাবা। কে তোমার বাবা? কল মি আঙ্কেল। আয়ান ভেতরে ভেতরে দাঁত পিষলেও মুখটা হাসি হাসি করে রাখলো। এখন মাথা গরম করা যাবে না। কুল ডাউন আয়ান, কুল ডাউন। বাটারফ্লাই এর জন্য তুই সব করতে পারিস, সব। আমি তো আপনাকে চোখ মারিনি তখন। তাহলে কাকে চোখ মেরেছিলে? রুষাকে। তুমি আমার মেয়েকে চোখ মারো? আয়ান বলতে চাইলো, আরে অনেক কিছু করি রে মেহমেদ, তবে সেসব গুনলে নির্ঘাত তোকে হাসপাতালে ভর্তি হতে হবে, তাই বলবো না। আয়ান যথাসম্ভব নিজের ভদ্রভাবটা বজায় রাখলো। প্রসঙ্গ এড়াতে বিনয়ী হেসে শুধালো, আপনি কিছু বলবেন বলেছিলেন। মেহমেদ দীর্ঘশ্বাস ফেললেন, তারপর একে জিজ্ঞাসা করলেন, কাল ডিউটি আছে? আপনি এখনো একজন অন ডিউটি পুলিশের সাথে কথা বলছেন? আপনাদের বাড়ির চারপাশ আমার টিমের লোকেরা পাহারা দিচ্ছে। আর তুমি কাকে পাহারা দিচ্ছ? আমার মেয়েকে? আদির মতো ধূর্ত একজন ক্রিমিনালের হাত থেকে আপনাদের পুরো পরিবারকে নিরাপদে রাখা আমার দায়িত্ব স্যার। তবে আপনি বোধহয় আমার প্রফেশনাল লাইফের সাথে পার্সোনাল লাইফটা ঘুরিয়ে ফেলছেন স্যার। রুষা দেশে আসার আগ
অবধি তুমি অনেক ভদ্র ছেলে আয়ান। আই স্টিল অ্যাম স্যার। ছাড় করবে না, কল মি আঙ্কেল। মেহমেদ তপ্ত চোখে চেয়ে নিজের হাত ঘড়িতে সময় দেখে বললেন, তোমাকে আমি 2.5 মিনিট সময় দিলাম। এই 2.5 মিনিটে তোমার সাথে রুষাকে বিয়ে দেওয়ার একটা কারণ বলে দেখাও আমাকে। যদি বলতে পারো তাহলে আগামীকাল তোমাদের বিয়ের কথাবার্তা পাকা করব আমি, নয়তো কালকে বেরিয়ে যাবে তুমি আমার বাড়ি থেকে। পুরো 1 সপ্তাহ তোমার মতো বাদর করে সহ্য করা আমার পক্ষে সম্ভব না। কেন লজ্জা লাগে? কখন লজ্জা লাগে? সেসব আমি পারবো না বলতে। আপনি শাস্তি দিতে হলে অন্য কোনো শাস্তি দেন। বাইরে তুমুল বাতাস আর বজ্রধ্বনির সাথে কেঁপে কেঁপে উঠল মেয়েলি কুণ্ঠিত গলার স্বর। ঘাড় ঘুরিয়ে লালিত মুখটা ঢাকার বৃথা চেষ্টা করলো আরশি, কিন্তু পারল না বোধ হয়। অমসৃণ আঙ্গুলগুলো আলতো ছুঁয়ে দিল তার চিবুক। লজ্জায় আবৃত মুখটা ফিরিয়ে নিল নিজের দিকে। তুমি পারবে না? বেশ, তাহলে আমি শিখিয়ে দেই তোমাকে। মেঘমেদুর ওই স্বরে আরশির শ্বাসের গতি বাড়তে ন্যানোসেকেন্ড সময় না লাগলেও ঘোড়ার খুরের ন্যায় টকবক শব্দ তুলে চলতে শুরু করলো হৃদযন্ত্রটা। বুকের গণ্ডিতে ঝরে পড়ল মিশ্র অনুভূতির বৃষ্টি। অনেকটা লজ্জা আর কিছুটা ভয়ের এক অদ্ভুত অনুভূতি। তাতেই হয়তো ঘামলো মেয়েটা। কমফোর্টারের ফাঁক গলে আসা ঠান্ডা বাতাসের শেড দ্বারা বেয়ে নামলো দুধ সাদা স্রোত। শেহজাদ তখনও তীক্ষ্ণ চোখে চেয়ে তৃষ্ণার্ত দৃষ্টিতে দেখে গেল আরশির ঘেমে নিয়ে একাকার হওয়া মুখটা। পরপর অরুর উপর বসিয়ে ঘটিয়ে ফেললো আরেকটা কাণ্ড। আরশির ঠোঁটের উপরে জমে থাকা ঘামটুকু মুছে নিল বৃদ্ধা আঙ্গুল দিয়ে। সম্মুখে এই বিস্ফোরিত চোখে চোখ রেখেই জিভে ছোঁয়ালো সেই আঙ্গুলখানা। আরশি থমকায়। মানুষটা এমন নির্বাক মুখে এমন একটা কাজ করতে পারে তা যেন নিজের চোখেই বিশ্বাস করতে চাইছিল না ওর। ভ্রুজোড়া কুঁচকে গেল আরশির। চোখ মুখ খিচে বলল, আপনি আইসক্রিম খাচ্ছেন না কেন? এটা আমার ঘাম। ইয়াক শেহজাদ, ইয়াক! আঙুল বের করুন বলছি মুখ থেকে। কথা মতো শব্দ করে মুখ থেকে আঙ্গুল বের করলো শেহজাদ। তবে আরশিকে চোখ মুখ কুঁচকে তাকিয়ে থাকতে দেখে হেসে ফেললো নিঃশব্দে। আপনি হাসছেন? আপনার একটু গা গুলিয়ে উঠলো না? শেহজাদ আর হাসলো না তখন। চোখে ফিরিয়ে এলো সেই ঘোর লাগা দৃষ্টি। হাতের অভদ্র বিচরণ শুরু হলো আরশির মেদহীন কোমর থেকে। পরনের এলোমেলো শাড়ির আঁচলের ফাঁক তাকে যেন আরো সুযোগ করে দিল সেই বিচরণ জমানোর। তোমার কাছে যেটা গা গুলিয়ে ওঠা মনে হয়, আমার কাছে সেটা আমার নির্ঘুম রাতের মেডিসিন। স্নোফ্ল্যাক, তোমার থেকে যে তুমি ঘ্রাণটা আমি পাই, এই ঘ্রাণটা ছাড়া আমার ঘুম হয় না। ইয়োর এক্সিস্টেন্স ইজ বিকামিং মাই অবসেশনস, স্নোফ্ল্যাক, অ্যান্ড আই ডোন্ট নো হাউ টু হ্যান্ডেল ইট অ্যানিমোর। খসখসে শক্ত হাতটা যেন দাগ কেটে চলল চাঁদের গায়ে। শেহজাদের প্রতিটা কথায় নিঃশ্বাস আটকে এলো আরশির। চাইলো গলার পেছন থেকে হাত সরিয়ে মানুষটাকে আটকাতে, কিন্তু তার আগেই শেহজাদের অন্য হাত লুফে নিল ওর দুর্বল হাতখানা। তুমি কিন্তু আমার কথা শুনছো না, স্নোফ্ল্যাক। আমি আমার উত্তর চেয়েছি। ঢোক গেল মেয়েটা। ততস্ত্র চোখে বার দুয়েক পলক ফেলে আওড়ালো। আর আপনি বলেছেন আমি না পারলে আপনি আমাকে শিখিয়ে দেবেন উত্তরগুলো। পরে আফসোস করবে না তো? একটুও না। আরশিরও এবার সাহস হলো, মাইন্ড ওভারেন্স সমান সাহস। সে ফের জড়িয়ে ধরল শেহজাদের গলা। শরীর দূরত্ব মেটালো ঝুঁকে সে। চোখে চোখ রেখে বলল, ইউ নো হোয়াট, আই এম আ গুড লার্নার প্রফেসর। যা শেখাবেন তাই শিখবো। শেহজাদ এত দিনে যেন বড়সড় একটা ধাক্কা খেলো আরশির কথায়। তাতেই ঠোঁট বাঁকিয়ে হাসলো মেয়েটা। মানুষটার বিমূর্ত অষ্টপুট ফাঁক হতেই দাবার চাল ঘুরিয়ে দিল আরশি। কণ্ঠমণির ঠিক নিচে মাথা নুয়ে চুমু খেলো শেহজাদের। মানুষটা কেঁপে উঠল সহসা। এই প্রথমবার চোখ বুজে শান্ত রাখতে চাইল নিজেকে। 2 হাত পেছনে রেখে ভর ছাড়লো শরীরে। মুঠোয় দুমড়ে মুচড়ে নিল বিছানার চাদর। শেহজাদের নাজেহাল দশায় আরশি নিষ্ঠ হাতে পিষে হাসলো কেবল। পরপর ফের চুমু বসালো কণ্ঠমণি বরাবর।
অধরপুট সোয়ালো ঘাড়ের পাশে, তারপর আস্তে আস্তে নামিয়ে আনলো তা ক্লিপ কলের উপর। শেহজাদের ঘাড়ের পাশের নার্ভগুলো তখন ফুলে ফেপে উঠেছে, যেন হাতের প্রতিটা ভেন স্পষ্ট দৃশ্যমান। আরশির হাসি প্রসারিত হয়, মুখ উঠিয়ে কানের নরম অংশে আলতো কামড়ে বলল, আমাকে ছাড়া একা ঘুমানোর অভ্যাস করুন প্রফেসর। আমি কিন্তু সব সময় আপনার কাছে থাকবো না। মুহূর্তেই চোখ মেলে চাইল শেহজাদ। উঠে বসে এক নিমেষেই আরশির মেদুর মুখখানা নিয়ে নিল হাতের আজলে, দৃঢ় স্বরে বলে উঠল, কথা উইথড্র করো। আরশি হাসল নীরবে। শেহজাদের হাতের পিঠে হাত রেখে প্রশ্ন কণ্ঠে শুধালো, কি উইথড্র করব? এক্ষুনি যেটা বললে সেটা। কি সব বাচ্চাদের মতো বলছেন বলুন তো? বলে ফেলা কথা আবার উইথড্র করা যায় নাকি? তুমি করবে, আর মনের ভুলেও কখনো আমাকে ছেড়ে যাওয়ার কথা বলবে না তুমি, স্নোফ্ল্যাক। আরশির চোখ মুখ শান্ত হয়ে এলো, নরম গলায় জানতে চাইল, দুজন ভালোবাসার মানুষ কখনো একে অপরকে ছেড়ে যেতে চায় না শেহজাদ। তাদেরকে নিয়তি দূরে ঠেলে দেয়। শেহজাদ আহত চোখে তাকালো আরশির দিকে। হুট করে এত কঠিন কথা তাকে কেন বলছে মেয়েটা? শেহজাদের ওই ভয়ার্ত মুখের দিকে তাকাতেই ফিক করে হেসে ফেলল আরশি। এ কি, আপনি ভয় পাচ্ছেন? আরে আমি তো দেশে ফেরার কথা বলছিলাম। তখন তো আপনাকে একা একাই ঘুমোতে হবে। আপনারই থোড়াই পারবেন ভার্সিটি ফেলে রেখে আমার সাথে যেতে। তার উপর কতদিন আম্মু আব্বুকে ছেড়ে এখানে আছি, তাদের একটু দেখতে যেতে ইচ্ছে করতে পারে না আমার? শেহজাদ তবুও কিছু বলতে পারল না। তার চোখের সামনে ঝাপসা ঠেকলো আরশির মুখটা। দুফোঁটা উষ্ণ জল বেহেয়ার মতো গড়িয়ে পড়ল কার্নিশ বেয়ে, তাতেই আটকে উঠল আরশি। শেহজাদের হাত সরিয়ে নিজেই দু হাতে তুলে নিল ওই গম্ভীর মুখটা। আপনি কাঁদছেন কেন? আরে বাবা, এটা তো কথার কথা বলেছি। ফিরতে চাইলেই তো আর ফিরতে পারবো না। কত কাজ করতে হবে তার আগে জানেন? ছুটির জন্য আবেদন, ভিসা, ইমিগ্রেশন, ফ্লাইট বুকিং, আরো কত কিছু। এ কি, তারপরেও মুখ ফুলিয়ে থাকবেন? আচ্ছা বেশ, ফিরবো না দেশে, এই নিজের গলায় চিমটি কেটে কথা দিলাম। কাজ হলো না। অভিমানী রাজপুতের মুখে হাসি ফুটানো কি এত সহজ? কিন্তু হাল ছাড়লো না আশি। নড়ে চড়ে উঠল শেহজাদের কোলের উপর বসেই ব্যতিব্যস্ত কণ্ঠে আওড়ালো, আচ্ছা এই দেখুন, কথা উইথড্র করলাম, এবার খুশি? শেহজাদ উত্তর দিল না। আগের মতোই মুখ ফিরিয়ে রাখলো অন্যদিকে। ঝুপ করে মনটা খারাপ হয়ে গেল আশির। বিড়বিড় করে বলল, কি মুশকিল, এত কিছু বললাম তাও খুশি হওয়ার নাম নেই। সাদেকে আমি জাম্বুবান ডাকি, এখন কি করে মহারাজের মান ভাঙাবো? আর সে চিন্তিত হয়ে বিড়বিড় করলেও শেহজাদ হাসলো ঠোঁট টিপে। গলা পরিষ্কার করে ছদ্ম গম্ভীর কণ্ঠে বলল, বলছিলাম একটা কাজ করলে খুশি হয়েও যেতে পারে তোমার এই জাম্বুবান। আর সে আর চোখে চাইলো শেহজাদের দিকে। তার মানে ওর বিড়বিড় করা বলা কথাগুলো শুনেছে পাজি লোকটা। আর এই মান অভিমানের খেলা সবটাই নাটক। তবুও বিরস মুখে শুধালো, কি কাজ? আরশি যে তার কথা ফেলবে না এটা ভেবেই ওর দিকে ফিরে চাইল শেহজাদ। তবে খুশি হয়ে যাওয়ার ব্যাপারটা চেপে রাখতেই চেহারায় টিকিয়ে রাখলো স্বভাবসুলভ গাম্ভীর্যতা। নির্লিপ্ত স্বরে বলল, কাল আমার সাথে ঘুরতে যেতে হবে তোমাকে। আমি যেখানে নিয়ে যাব সেখানেই যাবে তুমি, না করতে পারবে না। আবদার শুনে দ্বিধায় পড়ল যেন আরশি। কিছু একটা ভেবে ইতস্তত স্বরে শুধালো, শুধু আমরা দুজনে বেরোলে ব্যাপারটা কেমন দেখাবে না? তার চেয়ে বাড়ির সবাইকে নিয়ে কোথাও একটা যাই চলুন, তাতে বাড়ির মানুষও খুশি আর আমরাও খুশি। আর আমার খুশি? এটাই তো বললাম। হুম, বাড়ির সবার খুশি একদিকে, আর এই ব্যাপারে আমার খুশি অন্যদিকে। আমি আগামীকাল আমার বউকে নিয়েই শহর ঘুরব। মা বাবা বহুবার ঘুরেছে। আর যদি বলো রুষার কথা, তাহলে ওকে ওর বর ঘোরাবে। তোমার মনি আর বাড়ির বাকি সবাইকে নিয়ে এতই যদি মন কেমন করে, তাহলে তাদের কেউ না হয় ঘুরিয়ে আনবো। তবে পরে, কালকের দিনটা শুধু তোমার আর আমার। কিন্তু ওই কিন্তু পর্যন্ত এসেই থেমে যেতে হলো আরশিকে। ঠোঁট নেড়ে কিছু বলার সুযোগ অবধি পেল না। কারণ খুঁজতে গিয়ে বুঝলো তার নিজের ঠোঁট যেন নিজের দখলেই নেই এখন। চোখের পলকে চলে গেছে অন্য একজনের দখলে, শেহজাদের দখলে। গম্ভীর থেকেও গম্ভীর হলো ওদের
অধর রোস্টের এই সন্ধিক্ষণ এক ফাঁকে মেয়েটাকে শ্বাস নিতে অল্প একটু সুযোগ করে দিল শেহজাদ। তারপর ফের একবার ঠোঁট জোড়া লুফে নেওয়ার আগে শুধু বলল, আর একবার যদি যাব না বলে মোস্টামুষ্টি করো তাহলে এর থেকেও কঠিন শাস্তি কপালে আছে কিন্তু তোমার, স্নোফ্ল্যাক। আরশি ধাতস্থ হয়ে এগাল ওগাল হাসলো। কণ্ঠে ফিরে এলো কিছুক্ষণের আগের সেই দুষ্টুমি। শাস্তি দেওয়ার আগে কি যেন শেখাবেন বললেন না? কিভাবে ওইসব ইয়াকিয়া কথা বলতে হয় ওইগুলো শিখিয়ে দেবেন প্লিজ। নইলে? আরশি বিড়বিড় করে আওড়ালো, নইলে শাস্তিটা বোরিং হয়ে যাবে না? আপনার কাছ থেকে আমি কি কি শিখলাম সেটা দেখানোর জন্য শাস্তিটাই তো মোক্ষম সময়। আপনি আমাকে শাস্তি দিতে এলেই আমি আপনাকে গালাগাল করে উল্টে ফেলবো। শেহজাদের কণ্ঠে অবিশ্বাস। মুখের সামনে হাত রেখে আটকে উঠল এক প্রকার। পরপর শুধালো, স্নোফ্ল্যাক, ডু ইউ ইভেন নো হোয়াট ইউ আর সেইং? আরশি হাসি থামালো চট করে। তারপর আচমকাই শেহজাদের বুকের দুপাশে দু হাত রেখে মানুষটাকে ঠেলে ফেললো বিছানায়। নিজেও ঝুঁকে এলো এক লহমায়। শেহজাদের মুখের ওপর খুলে পড়ল আরশির রেশম কোমর চুলের কলসা। লাজুক হাসলো তার লাজবতী। পরপর ওই নীল চোখের উপর থেকে কাচের চশমাটা আলগোছে সরালো, তুলে নিয়ে রাখলো মাথার পাশে। পরপর শার্টের বোতামগুলো এক এক করে খুলতে খুলতে বলল, জানি তো, আর জানি বলেই বলছি, আজ আপনি আমাকে যা বলবেন, যেভাবে বলবেন আমি সব শুনবো, সব শিখবো। শার্টটা খুলে ফেলতে সময় লাগলো না রমণীর। চোখের সামনে উন্মুক্ত হলো পুরুষালী ভরাট বুক। কোমর তো বোধহয় আরশি দু হাতে এঁটে যাবে, অথচ কাত বুক এত চওড়া কেন এই লোকের? আরশি ঢোক গিলল বড় করে। অতপর ঝুঁকে ঠোঁট ছোঁয়ালো শেহজাদের আবরণহীন বুকে। প্রতিটা স্পর্শ বাইরের বৃষ্টির ঝাট এসে লাগলো ওদের গলায়। বৃষ্টি মুখর বাতাসের হিম শীতল বাতাসে উড়ল আরশির কেশ কুন্তল। তখনই যেন চমৎকার একটা বুদ্ধি এলো ওর মাথায়। পরপরই কোনো কিছু না বলে উঠে চলে গেল কোথাও একটা। আচমকা বুকের উপর আরশির অনুপস্থিতি অনুভব করতেই চোখ মেলে চাইল শেহজাদ। আর ঠিক সেই সময় কানে ভেসে এলো একটা হিন্দি গানের সুর। মিনিট খানেকের মধ্যে সুরের মুসন্না না থাকলেও শিপন শাড়িতে শেহজাদের সামনে এসে থমকালো আরশি। আগের শাড়িটা বদলে এটা পরায় যেন মেঘ নেমে এসেছে শেহজাদের ঘরে। মরিয়ম বেগমের কাছ থেকে শাড়ি পরা শিখে নেওয়ায় 2 মিনিটে শাড়ি পরতে আজ আর অসুবিধে হয়নি আরশির। কিন্তু শেহজাদের সামনে দাঁড়িয়ে থাকতে অসুবিধে হলো ওর। পা জোড়া অবশ হয়ে এলো ওই ধাত্তের মতো চাহনিতে। শেহজাদ আর শুয়ে থাকতে পারল না। খোলা শার্টে উঠে বসলো সে। আরশিকে ডাকলো চোখের ইশারায়। মেয়েটা ধীর পায়ে কাছে গিয়ে বসতেই হেসে ফেলল শেহজাদ। আরশি মেকি গাল ফুলিয়ে আওড়ালো, আপনি আবার হাসছেন কিন্তু। এত হাসলে আমি কিন্তু পাল্টে আসবো শাড়িটা। কে শেখালো তোমাকে এসব? কোন সব? আরশি বোকা বোকা চোখে তাকালো শেহজাদের দিকেই। তাতেই যেন আরো একবার হেসে ফেলল শেহজাদ। তারপর আচমকাই একটানে আরশিকে এনে ফেললো নিজের পাশে। আধশোয়া হলো ওর উপর। আঙ্গুল চালালো মসৃণ কপালে। খুচরো চুলগুলো এনে কানের পাশে গুজে দিতে দিতে হাইস্কি স্বরে আওড়ালো, থ্যাংক ইউ আরশি। শেহজাদের ওই আদুরে স্পর্শেও বিছানার সাথে মিশে যেতে হলো রমণীর। তবু কোনো মতে বলে উঠল, থ্যাংক ইউ কেন? আমার পরিবারটা জোড়া লাগানোর জন্য, রুষাকে খুঁজে বের করে সবার সামনে আনার জন্য। তোমাকে শুধু একটা ধন্যবাদ দিলে অনেক কম হয়ে যাবে জানি, তবুও। আচ্ছা আচ্ছা মানে এই পরিবারটা শুধু আপনার পরিবার? এটা আমার পরিবার না? রুষা আমার বোন না? এভাবে সবসময় আমাকে আলাদা আলাদা ভেবেছেন তো আপনার সব চুল দাড়ি আমার আগে আগে পেকে যাবে। তখন বুঝবেন ইয়ং বউয়ের পাশে সাদা গোফ দাড়ি নিয়ে হাঁটতে কেমন লাগে। নির্বৃত্তেই স্মিত হাসলো শেহজাদ। তুমি জানো না আজ মা বাবা কি ফিরে পেয়েছেন? ওনারা আজ কতটা খুশি হয়েছেন তুমি জানো না আরশি? আর আপনি খুশি হননি? তোমার কি মনে হয়? আরশির আর চিন্তা ভাবনা করতে হলো না, ফট করে বলে বসলো, মনে তো হচ্ছে খুশি, কিন্তু এভাবে কি আন্দাজ করে কিছু বলা যায়? প্রমাণ করে দেখান যে আপনি কতটা খুশি। কিভাবে প্রমাণ করব? আরশি নাটকীয়ভাবে আওড়ালো,
প্রশংসা করুন একটু আমার। বলুন আরশি, তুমি এত মিষ্টি কেন? শাড়িতে তোমাকে এত পরীর মতো লাগছে কেন? কিন্তু আফসোস, আমি আমাদের বিয়ের তিনটা বছর নিজের জীবন যৌবন খুইয়ে অবশেষে 4 নম্বর বছরে এসে তোমার সৌন্দর্যের কদর বুঝেছি। তোমাকে দেখে অনেক নাক ছিটকেছিলাম, তার জন্য আমি বিনীতভাবে ক্ষমা প্রার্থী। পরপর একটু থেমে ছদ্ম বিষণ্ণ গলায় বলল, যদিও খালি হাতে চাওয়া ক্ষমা আমি একসেপ্ট করি না, কিন্তু শুধু আপনি আমার স্বামী বলে একটা আইসক্রিমের বদলে মেনে নিলাম। মনে করে কালকে খাইয়ে দিলেই হবে। শেহজাদ ঠোঁট টিপল। আরশির মতোই অবুঝ হওয়ার ভান ধরে বলল, শুধু একটা আইসক্রিম খাওয়ালেই ক্ষমা পেয়ে যাব? আরশি দীর্ঘশ্বাস ছাড়ল, হতাশ কণ্ঠে আওড়ালো, আপনারা ছেলেরা আমাদের কি ভাবেন বলুন তো? সে যাই হোক, এই আরশিকে একটা আইসক্রিমে সেটেল করতে পারছেন বলে এটা ভেবে বসবেন না প্রতিবার একই ভুল করবেন আর আমি আইসক্রিম পেয়ে সব ভুলে যাব। আর কোনো ভুল করার প্রশ্নই আসে না। আরশি চওড়া হাসলো, তারপর নিজের শাড়ি দেখিয়ে বলল, আচ্ছা আচ্ছা, এখন বলুন তো আমাকে শাড়িটাতে মানিয়েছে কিনা? আপনার তো পছন্দের রং এটা। মনি নিয়ে এসছে আমার জন্য। তাদের নিজেদের ওখানে একটা শাড়ির শোরুম আছে কিনা দেখুন না একটু। শেহজাদ চোখ নামিয়ে দেখলো ঠিকই, তবে শাড়ির রং নয়, অন্য কিছু। শুকনো গলায় ঢোক গিলে ফের চাইলো আরশির চোখের দিকে। আরশি কি বুঝলো সেই চোখের ভাষা? হয়তো বুঝলো, নয়তো না বুঝেই জিজ্ঞেস করে বসলো। কি ভাবছেন এত? শেহজাদের বেহলাস মনটা বলে উঠল, ভাবছি শাড়িটা কখন খুলবো। কিন্তু মুখে বলল, যে সাদা পরীটা সরাসরি আকাশ থেকে আমার সামনে নেমে এলো, সেই পরী তো কিছুক্ষণ আগে হেঁটেও আসতে চাইছিল না এই রুমে। কে যেন আজ মা আর রুষার কাছে ঘুমাবে বলেছিল। থতমত খেয়ে গেল বেচারি, হাওয়া গিলে আওড়ালো। পরির শর্ট টার্ম মেমোরি লস হয়েছে, সে কিছু মনে করতে পারছে না আপাতত। আরশি বিব্রত মুখখানা ঘুরিয়ে রাখলো এক পাশে। এসে নিজের কথার প্যাসে এভাবে পড়ে যাবে জানলে আগেই সাবধান থাকতো ও এই জাম্বুবানের থেকে। শেহজাদ তখনও হাসছে মিটমিট। আরশিকে আরেকটু জ্বালাতেই যেন ছুড়ল নিজের শেষ স্তূপখানা। কিন্তু পরী তো আমার পছন্দের রং, পছন্দের গান সবটাই মনে রেখেছি, শুধু এটাই ভুলে গেল। তাহলে হয়তো তার শর্ট টার্ম মেমোরি লস হয়নি, ব্রেইনে শর্ট সার্কিট হয়েছে। আরশি আগুন চোখে ফিরে তাকালো শেহজাদের দিকে। মানুষটাকে ঠোঁট টিপে হাসতে দেখে আরশি অভিমান গাঢ় হলো। উঠে যেতে যেতে বলল, বেশ মজা ওড়াবেন তো আমার। ওড়ান আপনি একা বসে বসে, আমি মা আর রুষার কাছেই গেলাম। ঠিক তখনই বলিষ্ঠ হাতের হ্যাচকা টানে আবারও মেয়েটাকে নিজের নিচে এনে ফেললো শেহজাদ। আচমকা আক্রমণে ততস্থ হলো আরশি। বিস্ময় ডিরুক চোখ জোড়া খিচে বন্ধ করে নিল সহসা। মানুষটা হাসলো, ঝুঁকে এলো ওর কানের পাশে, ঠিক যেভাবে আরশি ওর কানের পাশে এসেছিল ঠিক সেভাবে। উষ্ণ নিঃশ্বাসের বেগ বাড়তেই শেহজাদ ফিসফিস করে শাসিয়ে দিল তার লাজবতীকে। সাহস তো কম নয় তোমার মেয়ে। এত যুদ্ধ করে ও ঘর থেকে বউ নিয়ে এসেছি কি রাতে একা একা ঘুমাবো বলে? বসন্তের রাতে এই হুটহাট বর্ষণ শহরের বুকে শীতের হিমটুকু ফিরিয়ে আনলেও পরিস্থিতি ঠান্ডা হলো না জামাই শ্বশুরের মাঝে। আয়নের মাথা নোয়ানো। পুলিশ হয়েও বার দুয়েক ঢোক গিল মেহমেদের রুদ্রমূর্তির সামনে দাঁড়িয়ে। মেহমেদ দৃঢ় চোখে তাকিয়ে আছেন ওর দিকে, আবার কিছুক্ষণ পর পর দৃষ্টি ফেলছেন হাত ঘড়িতে, যেন অপেক্ষায় আছেন আয়নের উত্তরের খুঁত বের করার। খুঁত বের করতে পারলেই বিয়েতে বেঁকে বসবেন উনি। আমার দেওয়া 2.5 মিনিট সময় শেষ হতে আর মাত্র 1 মিনিটের মতো থাকলেও আমার মনে হয় না তোমার কাছে আমাকে দেওয়ার মতো কোনো উত্তর আদৌ আছে। ওয়েল, হ্যাভ এ গুড নাইট দেন। বলেই উঠে দাঁড়ালেন মেহমেদ, তবে কিছু একটা মনে পড়তেই ফিরে তাকালেন আয়ানের দিকে। তাহলে কাল সকালে আরও একবার দেখা হচ্ছে আমাদের। আর যখন তুমি বেরিয়ে যাবে এ বাড়ি থেকে, মনে করে আমার মেয়ের জীবন থেকেও একেবারে সরে যাওয়ার প্রস্তুতি নিয়েই বের হয়ে যাবে আশা করছি। পৌর ঠোঁটে বাঁকে তার তাচ্ছিলের হাসি। আয়ানকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে উদ্যক্ত হলেন রুম থেকে বেরিয়ে যেতে। কিন্তু চাইলেই কি সব হয়? দরজার ওপাশে পা বাড়ানোর আগেই তাকে দাঁড়ান। বলে ডেকে উঠল অফিসার।
আদালতের বিচারক পর্যন্ত আসামির বয়ান না শুনে তার শাস্তির পরোয়ানা জারি করে না, আর আপনি কিনা আমার উত্তর না শুনে নিজের সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছেন। দ্যাটস রুড। জামাই না হই, অন্তত অতিথি হিসেবে আমার সাথে কিছু মাত্র কার্টেসি মেনটেন করা উচিত ছিল আপনার, মাই ডিয়ারেস্ট উড বি শ্বশুরমশাই। সহসা এই ভারী কণ্ঠস্বর কর্ণগোচর হতেই থমকালেন মেহমেদ, ফিরে চাইলেন বিরক্ত চোখে। আয়ান তখন মুখ তুলেছে, আত্মবিশ্বাসী হাসি ঠোঁটে ঝুলিয়ে চোখে চোখ রেখেছে মেহমেদের। আপনি ঠিকই বলেছেন, রুষাকে আমার সাথে বিয়ে দেওয়ার কোনো কারণই আমি আপনাকে দেখাতে পারবো না। একটা পরিবার ছাড়া বেড়ে ওঠা ছেলের হাতে আপনি কোন ভরসাতেই বা আপনার মেয়েকে তুলে দেবেন? তার উপর আমি যে পেশায় রয়েছি তাতে তো আমার নিজের জীবনেরই কোনো ভরসা নেই। বিশ্বাস করুন, আপনার জায়গায় আমি থাকলে ঠিক একই রকম ভাবেই ভাবতাম। হয়তো বাবা হিসেবে আমি আপনার থেকেও বেশি কঠোর হতাম মেয়ের বিয়ের সময়, কিন্তু আমি আপনাকে একটা বিষয় নিশ্চিত করতে পারি, যে রুষাকে এত বছর পর আপনি ফিরে পেয়েছেন, সেই রুষাকে আমি আমার নিজের থেকেও বেশি ভালোবেসেছি। আর ওকে ভালো না বেশি বেঁচে থাকার কোনো উপায় আমার জানা নেই। যদি জানা থাকতো তাহলে এতটা অযোগ্য মানুষ হয়েও এত বড় আর্জি নিয়ে আপনার কাছে হাত পাততাম না আমি। আয়ান, মেহমেদ হাসান ওই পর্যন্ত থেমে গেলেন। তার পুরো কথাটা শেষ হওয়ার আগেই দু হাঁটু মেঝেতে ফেললো সম্মুখে দাঁড়ানো মানুষটা। হাঁটু গেড়ে বসতেই হুট করে অবচিত কণ্ঠ খানা ভিজলো আয়ানের। বাবা মা থাকলে নিশ্চয়ই ওর হয়ে তারা রুষাকে চেয়ে নিত মেহমেদ হাসানের থেকে। আয়ান ঢোক গেল সেই ভেজা গোলাতেই আওড়ালো।